এরপরে আমরা কুলম্বস ল নিয়ে ডিসকাস করব। দেখো, কুলম্বস ল নিয়ে আলাদা করে বলার মতো কিছু নেই, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা অলরেডি ক্লাস 10-এ তোমরা পড়ে এসেছো, ঠিক আছে। তো আমি জাস্ট একটু রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখো, এইখানে Q1 হচ্ছে একটা চার্জ পার্টিকেল, Q2 হচ্ছে একটা চার্জ পার্টিকেল, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে r। তাহলে এদের মধ্যে একটা, যেহেতু Q1 এর চার্জ আছে, Q2 চার্জ রয়েছে, তার মানে কি এদের মধ্যে একটা স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে। যদি আধানের নেচারটা যদি সেম হয়, অর্থাৎ দুজনেই যদি পজিটিভ হয় বা দুজনেই যদি নেগেটিভ হয়, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে। আর যদি আধানের নেচারটা যদি অপোজিট হয়, অর্থাৎ একজন পজিটিভ হলে অপরজন নেগেটিভ, বা একজন নেগেটিভ হলে অপরজন যদি পজিটিভ হয়, অর্থাৎ অপোজিট নেচারের চার্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে স্থির তড়িৎ আকর্ষণ বল এক্সপিরিয়েন্স করবে। এখন এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কত হবে? তো কুলম্ব বলেছিলেন যে এই স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আধান দুটির গুণফলের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2, আর F ইজ প্রপোর্শনাল টু 1/r², অর্থাৎ এদের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এদের মধ্যে দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তুমি 1 আর 2 কম্বাইন করে কি লিখতে পারো? 1 and 2 কে কম্বাইন করে কি লিখতে পারো? F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2 বাই r²। আর যদি সমানুপাতিক চিহ্নটা তুলতে হয়, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে, যেটাকে আমরা 1/4πε বলবো, Q1 Q2 বাই r²। যেখানে এপসাইলনটা কি বলবো? এপসাইলনটা হচ্ছে Q1 আর Q2 চার্জ দুটো যে মাধ্যমে রাখা হয়েছে, সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা। ইংরেজিতে এটাকে কি বলা হয়? ইংরেজিতে বলা হয় এটাকে পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। এপসাইলন ইজ ইকুয়াল টু পারমিটিভিটি অফ মিডিয়াম। এবারে লক্ষ্য করে দেখো, তোমরা এটা জানো, কিন্তু এপসাইলনটা কি, মাধ্যমের তড়িৎভেদ্যতা অ্যাকচুয়ালি কি, এই বিষয়ে তোমাদের আলোচনাটা, এই বিষয়ে তোমাদের কিন্তু স্পষ্ট কিন্তু কোনো কনসেপশন নেই। অনেকের থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ছেলেমেয়েদের থাকে না। তাই জন্য এপসাইলন সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি আগে করে দিই। সব থেকে প্রথমে লক্ষ্য করে দেখো, এফ Q1 Q2 গুণফলের সঙ্গে সমানুপাতিক। মানে এই Q1 Q2টা আমি কন্ট্রোল করতে পারি। চার্জের ভ্যালু যত বেশি হবে, ফোর্সের মান তত বেশি হবে। আবার দূরত্বের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ দূরত্বের মান যদি বাড়ে, তাহলে ফোর্সের মান কমবে। এখন এইটা কি? এটা হচ্ছে তুমি বাইরে থেকে কতটা দিচ্ছ তার উপরে নির্ভর করছে, অর্থাৎ এটা তোমার উপর নির্ভর করছে। কত চার্জ রাখবে সেটা তোমার উপর নির্ভর করবে, চার্জ দুটোকে কত দূরত্বে রাখবে সেটাও তোমার উপর নির্ভর করবে। কিন্তু এই যে টার্মটা আসছে, এটা কার উপর নির্ভরশীল? এই যে 1/4πε, বা 4π তো কনস্ট্যান্ট, এই যে এপসাইলন, এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট টার্ম। এই যে এই এপসাইলনটা কি? এই এপসাইলন ইজ ইকুয়াল টু হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট টার্ম, অর্থাৎ এটাকে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো না। একটা স্পেসিফিক মিডিয়ামের জন্য এপসাইলনের মান কিন্তু স্পেসিফিক হবে। যদি এটা শূন্য মাধ্যম হতো, তাহলে আমরা এপসাইলনকে ε0 লিখতাম। যদি এটা শূন্য মাধ্যম হতো, তাহলে এটাকে আমরা এপসাইলনকে আমরা কি লিখতাম? ε0 লিখতাম। ε0 হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। এখন ε/ε0, ε/ε0 এই রাশিটাকে বলা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। কি বলবো? এটাকে বলা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি। এখন এখান থেকে লিখতে পারো এপসাইলন ইজ ইকুয়াল টু k ইন্টু ε0।
এই সূত্রটা তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবারে লক্ষ্য করে দেখো, যদি এপসাইলনের মান বাড়ে কোনো একটা স্পেসিফিক মিডিয়ামের জন্য, এপসাইলন যদি বেশি হয়, সেই মাধ্যমে ফোর্সের মানটা কি হবে? কম হবে। আবার বলছি ব্যাপারটা শোনো। ধরো Q1 Q2 দুটো চার্জ রয়েছে, এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে r, ঠিক আছে? ধরা যাক বায়ু মাধ্যমে এদের মধ্যে ক্রিয়াশীল বল, বায়ু মাধ্যমে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা ছিল F0। অন্য কোনো একটা মাধ্যমে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা হচ্ছে F। দেখো বায়ু মাধ্যমে চার্জগুলোর মান Q1 Q2 ছিল। যখন অন্য কোনো মাধ্যমে ফোর্সটা ক্যালকুলেট করছি তখনও চার্জের মান কিন্তু Q1 Q2ই আছে, অর্থাৎ চার্জের মানের কিন্তু কোনো পরিবর্তন করিনি। তাহলে Q1 Q2 এখানে অ্যাজ এ কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। আবার বায়ু মাধ্যমে Q1 Q2-র মধ্যে দূরত্ব r ছিল, অন্য কোনো মাধ্যমে মানে যে মাধ্যমে আমি এখন ফোর্সটা ক্যালকুলেট করব সেই মাধ্যমেও কিন্তু এদের মধ্যে দূরত্বটা কিন্তু rই রয়েছে, অর্থাৎ r এর মানের কিন্তু কোনো পরিবর্তন করছি না। r এর মানের যদি পরিবর্তন না করি তাহলে rটাও অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে। তার মানে এই পুরো জিনিসটা একটা অ্যাজ এ কনস্ট্যান্ট ট্রিট হবে। আমি পরিবর্তন কিসের করেছি? আমি পরিবর্তন করেছি মাধ্যমের। প্রথম ক্ষেত্রে মাধ্যমটা ছিল এয়ার, সেকেন্ড ক্ষেত্রে মাধ্যমটা একটা অন্য কোনো মাধ্যম ছিল যেটা আমি এখন স্পেসিফাই করছি না। ধরে নাও তুমি তেল মাধ্যম ছিল, ধরে নাও তুমি কাঠ মাধ্যম ছিল, তুমি যা খুশি ধরে নিতে পারো, জল মাধ্যম ছিল, যা খুশি ধরে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে যেহেতু মাধ্যম চেঞ্জ হচ্ছে আর মিডিয়াম ডিপেন্ডেন্ট টার্ম হচ্ছে এই পুরো রাশিটি, এই যে এপসাইলনটাই হচ্ছে মিডিয়াম ডিপেন্ডেন্ট টার্ম, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি না এফ এর সঙ্গে এপসাইলনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এফ বাই F0 ইজ ইকুয়াল টু এপসাইলন 0 বাই এপসাইলন। আর আমরা এই মাত্র দেখলাম এপসাইলন বাই এপসাইলন 0কে আমরা কে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এফ বাই F0 ইজ ইকুয়াল টু হয়ে গেল 1 বাই কে। তাহলে এফ ইজ ইকুয়াল টু হয়ে গেল F0 বাই কে। অর্থাৎ এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যদি কোনো একটা মিডিয়ামের রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু যদি বেশি হয় তাহলে সেই মাধ্যমে কোনো একটা তাহলে সেই মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কিন্তু কমে যাবে। কেন কমবে এটা আমরা বুঝলাম। তাহলে যখন অঙ্ক দেবে তখন তোমাকে খেয়াল রাখতে হবে যে চেঞ্জটা কিসের হচ্ছে। যদি Q1 Q2 চেঞ্জ হয় তখন তুমি এই সূত্র কাজে লাগাবে, F প্রপোর্শনাল টু Q1 Q2। যদি দূরত্বের পরিবর্তন হয় তাহলে তুমি এই সূত্র লাগাবে, F প্রপোর্শনাল টু 1/r²। যদি মিডিয়ামের পরিবর্তন হয় সেক্ষেত্রে তুমি এই সূত্র লাগাবে, F প্রপোর্শনাল টু 1/ε। তোমাকে এবারে তুমি বুঝবে কি করে কিসের চেঞ্জ হচ্ছে। অঙ্কের অনেক ধরনের টাইপ হয়, আমি মুখে বলছি তোমাকে একটা, এই টাইপটা আমি আজকে এখানে করিয়ে দেবো, আজকের ভিডিওতে আমি এই টাইপটা করিয়ে দেবো। বলবে যে এইখান থেকে একটা সার্টেন ধরো বলবে যে 1 নম্বরের চার্জটাকে 25% বাড়িয়ে দেওয়া হলো, 2 নম্বর চার্জটাকে 25% কমিয়ে দেওয়া হলো, তাহলে ফোর্সের মানের কি পরিবর্তন আসবে, তখন তুমি 1 নম্বর সূত্র লাগিয়ে করবে। এইখান থেকে কি প্রশ্ন আসতে পারে, তোমাকে বলে দিল যে দুটো চার্জ পার্টিকেল ছিল, একটা স্পেসিফিক ডিস্টেন্স থাকার সময় তাদের মধ্যে ফোর্সটা F ছিল। যদি দূরত্বের মান 3 গুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে ফোর্সের মানের কি পরিবর্তন হবে। যেহেতু সেখানে দূরত্বর চেঞ্জ হচ্ছে তাহলে তুমি সিম্পল এই সূত্র লাগাতে পারো। এবারে তোমাকে নেক্সট ধরনের টাইপ বলে দিতে পারে যে কোনো একটা স্পেসিফিক দুটো চার্জ রয়েছে, একটা সার্টেন ডিস্টেন্সে যখন তারা ছিল তখন বায়ু মাধ্যমে তাদের মধ্যে ফোর্সটা F ছিল, বায়ু মাধ্যমে তখন তাদের ফোর্সটা F0 ছিল, তাদের মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মানটা F0 ছিল। যখন ওই দুটো চার্জকে ডিস্টেন্স সেম রেখে চার্জের মান সেম রেখে K ইজ ইকুয়াল টু 3, কে মানে রিলেটিভ পারমিটিভিটি ইজ ইকুয়াল টু 3 এরকম কোনো একটা মিডিয়ামে রেখে দেওয়া হলো, তাহলে ফোর্সের মানের কি পরিবর্তন আসবে। তখন কিন্তু যেহেতু মিডিয়াম চেঞ্জ হচ্ছে, যেহেতু এখানে চার্জের মানের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তখন তুমি এই সূত্র লাগাবে। তাহলে যেখানে মিডিয়াম চেঞ্জ হবে সেখানে তুমি চোখ বন্ধ করে এই সূত্র বসাবে। আর যদি তোমাকে বললাম এমন কোনো মিডিয়ামে রেখেছো যার রিলেটিভ পারমিটিভিটির ভ্যালু হচ্ছে কে, তাহলে সেই ক্ষেত্রে ফোর্সের মান কিন্তু F0 বাই কে হয়ে যাবে। তুমি এটা এভাবে বলতে পারো যে ফোর্সের মান বায়ু মাধ্যমে যা ফোর্স ছিল তার 1/k হয়ে যাবে।
1/k গুণ হয়ে যাবে বা k গুণ ডিক্রিজ করবে, 1/k গুণ বাড়বে বা k গুণ ডিক্রিজ করবে, ব্যাপারটা এক, যেহেতু k এর মানটা গ্রেটার দেন 1। ঠিক আছে, তুমি এটাকে বলতে পারো ফোর্সের মান 1/k গুণ হয়ে যাবে বা ফোর্সের মান k গুণ ডিক্রিজ করবে। আমি যে এতগুলো কথা বললাম সেই কথাগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, না হলে কিন্তু পরবর্তীকালে ভুলে যাবে। আবার বলছি, যা যা জিনিস বললাম সেগুলো কিন্তু নোট ডাউন করে নেবে, যেখান থেকে প্রশ্ন আসতে পারে বলে তোমার মনে হয় তুমি নোট ডাউন করে নেবে। এরপর যত বেশি প্রশ্ন করবে তত বেশি তোমাদের কিন্তু কনফিডেন্স আসবে। সব অঙ্ক করিয়ে দেওয়া এখানে পসিবল নয়, যেগুলো ভালো ভালো, যেগুলো একটুখানি ট্রিকি সেইগুলো আমি কিন্তু বলে দেবো। চলো নোট ডাউন করো এতটা। দেখো, যে ইকুয়েশন নাম্বার 1 লিখেছিলাম সেখান থেকে একটা অঙ্ক করাচ্ছি। বলছে 2 পয়েন্ট চার্জেস A and B have charges plus Q and minus Q respectively. They are placed at a certain distance. The force acting between them is F. If 25% of charge A is transferred to B, then find the force between the charges. দেখো লক্ষ্য করে, এখানে ডিস্টেন্সের মানের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। ডিস্টেন্সের মানের যদি কোনো পরিবর্তন করা না হয় তাহলে তুমি সিম্পল বসাতে পারো F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। এখন লক্ষ্য করে দেখো, Q1 এর ভ্যালু কত ছিল? Q1 এর ভ্যালু ছিল প্লাস কিউ, Q2 এর ভ্যালু ছিল মাইনাস কিউ। এখন ফাইনালি এটা ছিল ইনিশিয়াল কেসে, এটা ছিল ইনিশিয়ালি। ফাইনালি Q1 25% চার্জ, Q1 Q2 কে 25% চার্জ ট্রান্সফার করেছে, 25% চার্জ ট্রান্সফার করেছে। তাহলে Q1 ইজ ইকুয়াল টু Q থেকে 25% যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মাইনাস অফ Q/4 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 3Q/4। এখন Q2 ওই 25% চার্জকে নিয়ে নিয়েছে, তাহলে Q2 প্রথমে কত চার্জ ছিল? মাইনাস কিউ। যেহেতু Q/4 চার্জ নিয়েছে তাহলে প্লাস Q/4 ইজ ইকুয়াল টু এটা হয়ে যাবে মাইনাস 3Q/4। এখন আমরা প্রত্যেকে জানি F প্রপোর্শনাল টু Q1 ইন্টু Q2। আমি r² লিখলাম না, কেন লিখলাম না? এখানে ডিস্টেন্সের মানের কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এখন লক্ষ্য করে দেখো, যখন Q ছিল তখন ফোর্স F ছিল, এখন 3Q/4 তার মানে ফ্যাক্টরের মানের কত পরিবর্তন হয়েছে? 3/4 ইন্টু 3/4 ইজ ইকুয়াল টু 9/16। তার মানে ফ্যাক্টরের পরিবর্তন 9/16 হয়েছে। তাহলে এখন নিউ ফোর্স F ড্যাশ ইজ ইকুয়াল টু 9/16 ইন্টু F হয়েছে। এটা যদি অনুপাত মানে এই প্রপোর্শনের অঙ্কগুলো যদি মুখোমুখি করতে পারো তাহলে তো খুব ভালো, যদি মুখোমুখি করতে না পারো তাহলে তোমাকে কষে দেখতে হবে। কষে দেখাচ্ছি, দেখো F ড্যাশ বাই F ইজ ইকুয়াল টু Q1 ড্যাশ ইন্টু Q2 ড্যাশ বাই Q1 ইন্টু Q2। এখন Q1 ড্যাশ বাই Q ইজ ইকুয়াল টু কত? পরিষ্কার দেখতে পাচ্ছ, Q1 ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে 3Q/4। এটা হয়ে গেল 3Q/4, এইখানে এটাও হয়ে গেল 3Q/4। এটা Q ইন্টু Q অ্যাজ ইউজুয়াল বসবে। তোমার প্রশ্ন আসতে পারে স্যার মাইনাসটা আপনি বসাননি কেন? মাইনাস নিয়ে কি হবে? মাইনাস প্রকাশ করছে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে, এর থেকে বেশি মাইনাসটা কিছু প্রকাশ করছে না। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ Q কেটে গেলে 9/16 আসছে, তাহলে F ড্যাশ ইজ ইকুয়াল টু 9/16F। বাস, সিম্পল জিনিস। আমি কিভাবে মুখোমুখি করলাম? যখন Q² ছিল তখন ফোর্সটা F ছিল, এখন Q1 Q2 কত হয়ে গেছে? 9/16 Q²। Q² এর জায়গায় F বসিয়ে দিলাম, মুখোমুখি অ্যান্সার হয়ে গেল। এই তো অঙ্ক। তাহলে অঙ্কগুলো দ্রুত করতে গেলে তোমাকে বুঝতে হবে যে অঙ্ক করার অ্যাপ্রোচটা কি হবে। অনেকে F প্রপোর্শনাল টু Q1 Q2/r² দিয়ে করবে, করলে অঙ্কটা বড় হবে, হবে না এমনটা নয়, করলে কিন্তু অঙ্কটা বড় হবে। যাই হোক, নোট ডাউন করো। এবার যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা করাবার কোনো মানে হয় না, কারণ অঙ্কটা আমি থিওরিটিক্যালি করিয়ে দিয়েছিলাম। যাই হোক, অঙ্কটা পড়ছি,
অ্যান্সারটা তোমরা নিজেরা করবে। বলছে when air is replaced by a dielectric medium of dielectric constant k, what happens to the maximum force of attraction between the two charges that are separated by a ডিস্টেন্স? মানে ডিস্টেন্সের মানের কোনো পরিবর্তন করা হয়নি, চার্জের মানের কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র মিডিয়ামের পরিবর্তন করা হয়েছে। এয়ারকে রিপ্লেস করা হয়েছে কোনো একটা ডাইইলেকট্রিক মিডিয়াম দিয়ে, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা অ্যান্সার হবে? তোমাদেরকে করালাম এফ ইজ ইকুয়াল টু F0/K, অর্থাৎ কোনো একটা এমন একটা মিডিয়াম দিয়ে যখন রিপ্লেস করছো যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কে, সেই ক্ষেত্রে ফোর্সের ভ্যালু কি হয়? কমে যায়। কত গুণ কমে? না কে গুণ কমে। বা ঘুরিয়ে বলতে পারো যে ফোর্সের ভ্যালু ইনিশিয়াল ভ্যালুর 1/K গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদের এটুকু ব্যাপার ক্লিয়ার হলো, যদি কোনো একটা মিডিয়ামের পারমিটিভিটি বেশি হয়, যদি রিলেটিভ পারমিটিভিটি ইজ ইকুয়াল টু কে হয়, বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কে হয়, তাহলে ওই মিডিয়ামে দুটো চার্জের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কমে যাবে। অর্থাৎ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি স্পেসিফাই করে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট স্পেসিফাই করে যে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালু যদি বেড়ে যায় তাহলে ওই মাধ্যমে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান কমে যাবে। ঠিক আছে, যদি দূরত্বের পরিবর্তন না ঘটায়, যদি আধানের মানের পরিবর্তন না ঘটায়, তাহলে নতুন মিডিয়ামে আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কমে যাবে। এটাই হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের সিগনিফিকেন্স। যাই হোক, আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নিয়ে আলোচনা করব। এতক্ষণ ধরে আমরা দেখলাম F ইজ ইকুয়াল টু 1/4πε ইন্টু Q1 Q2/r²। এইখানে কিন্তু ভেক্টরের কথা কিন্তু উল্লেখ করা হয়নি, শুধুমাত্র ফোর্সের মান নিয়ে ডিসকাস করলাম। এবার ফোর্স তো ভেক্টর রাশি, এর তো ডাইরেকশনও আছে। তো কুলম্বের সূত্রে বলে দেওয়া আছে যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। পরিষ্কার বলে দেওয়া আছে যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির সংযোজককারী সরল রেখা বরাবর ক্রিয়া করবে। এখন ধরে নাও এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে Q1, এইখানে একটা চার্জ পার্টিকেল রয়েছে Q2। এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ। এখন Q1 পার্টিকেলের পজিশন ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে R1, Q2 পার্টিকেলের পজিশন ভেক্টর হচ্ছে R2। এখন Q1 আর Q2 কে যদি একটা সরল রেখা দিয়ে যদি যোগ করি, তাহলে Q1 এবং Q2-র মধ্যে ক্রিয়াশীল স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান অবশ্যই এই লাইন বরাবর কাজ করবে। এটাই কুলম্বের সূত্রে বলে দেওয়া আছে। এখন কোন ক্ষেত্রে আকর্ষণ হবে, কোন ক্ষেত্রে বিকর্ষণ হবে, আবার একটা জিনিস লক্ষ্য করার মতো আছে যে Q1 Q2-কে যে বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করবে, Q2 Q1-কে তার অপোজিট বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করবে। এটা কোথায় বলা আছে? নিউটনস থার্ড লতে বলা আছে। 1 2 এর উপর যে ফোর্স লাগাবে, 2 1 এর উপর ইকুয়ালেন্ট অপোজিট ফোর্স লাগাবে। এবার এটা তো আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো দেখো, এটাও ভেক্টরিক্যালি আমরা প্রমাণ করব। প্রথমে তো আমাদেরকে বুঝতে হবে যে 2 নম্বরের ওপর প্রযুক্ত বলের মানটা কত আর কোন ডাইরেকশন বরাবর কাজ করছে। এখন দেখো, 2 নম্বরের উপর ক্রিয়াশীল বল 1 নম্বরের জন্য কত হবে? তাহলে ফোর্স অন 2 ডিউ টু 1, আমি কিন্তু ভেক্টরে লিখব। ফোর্স অন 2 ডিউ টু 1, যার উপরে ফোর্সটা লাগাচ্ছি সেটাকে আগে লিখব, যার জন্য ফোর্স লাগছে সেটাকে পরে লিখব। তাহলে F21 ইজ ইকুয়াল টু পরিষ্কার লিখতে পারি 1/4πε0 ইন্টু Q1 ইন্টু Q2 বাই, এবারে এই ডিস্টেন্সটা কত লিখবে? দেখো, যদি আমি এই ভেক্টরটা দেখি, তাহলে এই ভেক্টরের ভ্যালু কত হচ্ছে? ত্রিভুজ সূত্র থেকে বুঝতে পারছো, এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়াল টু এই ভেক্টর, অর্থাৎ R2 ভেক্টর ইজ ইকুয়াল টু R1 ভেক্টর প্লাস, তুমি এটাকে x নাম দাও, ঠিক আছে, x নাম দাও। তাহলে x ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর।
তাহলে এক্স এর মান ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এক্স এর মান দাঁড়াচ্ছে মড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। তাহলে এইখানে তো আমাকে ডিস্টেন্সের স্কোয়ার লিখতে হবে, তাহলে এইখানে লিখতে পারি মড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর তার হোল স্কোয়ার। এবারে আমাকে যদি ভেক্টরিক্যালি লিখতে হয়, দাঁড়াও, এটা তো মান লিখলাম, এবার আমাকে তো ভেক্টরিক্যালি লিখতে হবে। এখন ভেক্টরিক্যালি যদি লিখতে হয় তাহলে আমাকে মানটা কনস্ট্যান্ট রেখে একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। ইউনিট ভেক্টর দিয়ে কেন গুণ করছি, ইউনিট ভেক্টর দিয়ে গুণ করার কারণ হচ্ছে যখন আমি কোনো একটা স্কেলার রাশিকে ইউনিট ভেক্টর দিয়ে গুণ করব তখন মানের পরিবর্তন না হয়ে স্কেলার রাশিটা ভেক্টর রাশিতে কনভার্ট হয়ে যাবে। এখন এই দিক বরাবর ইউনিট ভেক্টরটা কত, এটাকে লিখতে পারি r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর বাই মড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর লেখা যেতে পারে, এটা খুব ইজিলি লেখা যেতে পারে। তো তাহলে এইটাকে লিখতে পারি f21 ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন 0 ইন্টু q1 ইন্টু q2 মড অফ r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর তার হোল স্কোয়ার। আর এইটাকে, এই ইউনিট ভেক্টরটাকে আমি লিখছি r21 ক্যাপ। r21 কি প্রকাশ করছে, পজিশন ভেক্টর অফ 2 উইথ রেসপেক্ট টু 1, ক্যাপ মানে ইউনিট ভেক্টর, 2 মানে হচ্ছে r21 মানে হচ্ছে পজিশন ভেক্টর অফ 2 উইথ রেসপেক্ট টু 1। আমি কি বলেছিলাম, আগে কাকে লিখবো, যার ভেক্টর, পরে কাকে লিখবো, যার সাপেক্ষে লিখছি। আগে কাকে লিখেছি, যার উপর ফোর্স লাগছে, পরে কাকে লিখেছি, যার জন্য ফোর্স লাগছে। ঠিক আছে, তাহলে f21 ইজ ইকুয়াল টু এটা হলো। সিমিলারলি এটা হচ্ছে কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। অবশ্যই যেহেতু q1 আর q2 এর নেচার সেম, আমি দুটো কিছু লিখিনি মানে অ্যাজ এ পজিটিভ ট্রিট করেছি, তাহলে অবশ্যই বিকর্ষণ বলটা এই দিক বরাবর কাজ করবে, ঠেলবে তো। তাহলে আধান দুটি সংযোজককারী সরল রেখা হচ্ছে এটা, তাহলে এই দিক বরাবর কাজ করবে। ঠিক আছে, এবারে তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, যদি q2 নেগেটিভ হতো তাহলে তো ফোর্সটা আকর্ষণ হতো, কিন্তু এই যে বলটা যে আকর্ষণ হবে সেটা তো আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাতে হবে না। তাহলে q2 এর ভ্যালু যদি মাইনাস হতো তাহলে f21 কত হতো, তাহলে f21 ইজ ইকুয়াল টু লিখতাম 1/4 এপসাইলন 0 ইন্টু q1 মাইনাস q2 বাই r2 মাইনাস r1 তার হোল স্কোয়ার ইন্টু r21 ক্যাপ। ঠিক আছে, এবারে এই মাইনাসটাকে আমি যদি এইখানে ঢুকিয়ে লিখি তাহলে r21 ক্যাপ যদি এটা হয়, r21 ক্যাপ যদি এটা হয় তাহলে মাইনাস r21 ক্যাপ অবশ্যই এই দিক বরাবর হবে। তাহলে ফোর্সটা এই দিক বরাবর কাজ করছে, মানে এই দিক বরাবর ফোর্স কাজ করছে মানে কি, 2 নাম্বার একটা আকর্ষণ বল এক্সপিরিয়েন্স করছে 1 নাম্বারের জন্য। তাহলে r21 যদি পজিটিভ হয় তাহলে সেটা বিকর্ষণ বলকে প্রকাশ করছে, আর r21 যদি নেগেটিভ হয়, মাইনাস r21 যদি হয়, তাহলে ফোর্সটা এই দিক বরাবর কাজ করছে মানে সেটা আকর্ষণ বল এক্সপিরিয়েন্স করছে। এটা কি প্রকাশ করছে, যে এটা টুয়ার্ড q1 কাজ করছে। তাহলে এই ভেক্টরটাই প্রকাশ করছে যে নেচারটা অ্যাট্রাকশন হচ্ছে, এই r21 প্রকাশ করছে যে নেচারটা রিপালশন হচ্ছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবার এইগুলো কিন্তু ভেক্টর ক্লাস 11-এ ছিল। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের ক্ল্যারিফাই করার জন্য এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোর উপরে বেশি জোর দিচ্ছি, না হলে এগুলো তো বোঝার মতো কিছু নেই, এগুলো একেবারে বেসিক। যাই হোক, এবারে আমি 2 নাম্বারের উপরে ফোর্স 1 নাম্বারের জন্য ক্যালকুলেট করেছি, এবারে ক্যালকুলেট করব 1 নাম্বারের জন্য ফোর্স 2 নাম্বারের জন্য কত হয়। তাহলে ফোর্স অন 1 ডিউ টু 2 আমি ক্যালকুলেট করতে চাইছি। মান তো অ্যাজ ইউজুয়াল হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, q1 ইন্টু q2। এবারে দেখো, আমাকে এখন অবশ্যই এর উপরে ফোর্স কত লাগছে দেখতে হবে, তাহলে আমাকে এর পজিশন ভেক্টর বের করতে হবে এর সাপেক্ষে। ব্যাপারটা ভালো করে বোঝো,
আমাকে এখন এই ভেক্টরটা ক্যালকুলেট করতে হবে। কেন? কারণ আমি এর উপরে ফোর্সটা ক্যালকুলেট করতে চাইছি। কার জন্য ক্যালকুলেট করতে চাইছি? 2 নম্বরের জন্য ক্যালকুলেট করতে চাইছি। ভালো করে ব্যাপারটা বোঝো, আমি ফোর্স ক্যালকুলেট করতে চাইছি 1 এর উপরে। কার জন্য ক্যালকুলেট করতে চাইছি? 2 এর জন্য ক্যালকুলেট করতে চাইছি। তাহলে আমাকে এর অবস্থান ভেক্টর বের করতে হবে কার সাপেক্ষে? না এর সাপেক্ষে। তার মানে আমাকে এই ভেক্টরটা বের করতে হবে। আর এই ভেক্টরটা যদি y হয় তাহলে r2 প্লাস y ইজ ইকুয়াল টু r1, দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু দিস, ত্রিভুজ সূত্র। তাহলে বলতে পারি r2 প্লাস y ইজ ইকুয়াল টু r1, তাহলে y ইজ ইকুয়াল টু হচ্ছে r1 মাইনাস r2। তাহলে এইখানে লিখতে পারি r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার। এইখানে লিখতে পারি r1 মাইনাস r2 বাই মড অফ r1 মাইনাস r2। এটা কেন লিখলাম? ইউনিট ভেক্টর মানে ইউনিট ভেক্টর করার জন্য। যাই হোক, তো এটা ইজ ইকুয়াল টু দাঁড়াবে 1/4 পাই এপসাইলন 0 q1 ইন্টু q2 বাই মড অফ r1 মাইনাস r2 তার হোল স্কোয়ার ইন্টু এটাকে লিখতে পারি r12 ক্যাপ। এটাকে লিখতে পারি r12 ক্যাপ। মানে বিকর্ষণ বলটা কাজ করবে এই দিক বরাবর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এটা কত হয়ে গেল? r12 ক্যাপ। লক্ষ্য রাখবে এগুলো, ঠিক আছে? এবারে আমরা প্রত্যেকে ভালো করে জানি, এখন লক্ষ্য করে দেখো r12 তার মড ইজ ইকুয়াল টু r21। আমরা এখান থেকে বলতে পারি মড অফ এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু মড অফ ওয়াই ভেক্টর। আবার এইখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে এক্স ভেক্টর আর ওয়াই ভেক্টর অপোজিট নেচারের। এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই ভেক্টর। কেন? কারণ ডাইরেকশনটা অপোজিট। তাহলে আমি বলতে পারি r12 ক্যাপ ইজ ইকুয়াল টু মাইনাস অফ r21 ক্যাপ। পরিষ্কার জিনিস। তাহলে r12 জায়গায় লিখতে পারি f of 1 2 force on 1 due to 2 is equal to 1/4 pi epsilon 0 into q1 into q2। r1 মাইনাস r2 তার মডের স্কোয়ারকে লিখতে পারি r2 মাইনাস r1 তার মডের স্কোয়ার। আর r12 কে লিখতে পারি মাইনাস অফ r21 ক্যাপ। এবারে এই মাইনাসটা যদি সামনে আসে তাহলে এটাকে লেখা যেতে পারে না মাইনাস অফ এফ অফ 21? অবশ্যই লেখা যেতে পারে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ফোর্স অন 1 ডিউ টু 2 ইজ ইকুয়াল টু হচ্ছে ফোর্স মাইনাস অফ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ফোর্স অফ অন 2 ডিউ টু 1। অর্থাৎ 1 নাম্বার 2 নম্বরের উপরে যে ফোর্স লাগাচ্ছে, 2 নাম্বার 1 নম্বরের উপরে তার ইকুয়ালেন্ট অপোজিট ফোর্স লাগাচ্ছে। আর এটাই তো কোথাও না কোথাও নিউটনস ল এর গাণিতিক রূপ। নিউটনস থার্ড ল এর গাণিতিক রূপ। এটাই তো নিউটনস থার্ড ল। তো যাই হোক, কুলম্বস ল এর ভেক্টর রূপটা তোমরা বুঝতে পেরেছো। চলো এতটা নোট ডাউন করো। এবারে আমরা আলোচনা করব কুলম্বস ল এর লিমিটেশনগুলো কি কি। পরিষ্কার ভালোভাবে বলে দেওয়া আছে যে কুলম্বস ল কিন্তু চার্জ পার্টিকেলের জন্য প্রযোজ্য, চার্জড বডির জন্য প্রযোজ্য নয়। তাহলে কুলম্বস সূত্র, কুলম্বস ল তখনই লাগাতে পারবে যখন বস্তুর আকার, চার্জড বস্তুর আকার খুবই ছোট হবে, অর্থাৎ সেটা পার্টিকেলের মতো তুমি ট্রিট করতে পারবে। যখন তুমি কোনো একটা বিস্তৃত বড় বস্তুকে চার্জ দিয়ে দিয়েছো, ধরো তুমি এইখানে একটা বড় স্ফিয়ার নিয়েছো, একটা বড় স্ফিয়ার আছে আর এখানে বড় একটা ধরো কিউব রয়েছে। এই বড় স্ফিয়ারে প্লাস কিউ চার্জ দিয়েছো আর এখানে একটা বড় কিউব আছে, সেইখানে তুমি প্লাস কিউ চার্জ দিয়েছো। যদি স্ফিয়ার আর কিউবের সেন্টারের মধ্যে দূরত্ব যদি r হয় তাহলে f ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 q1 q2 বাই r স্কোয়ার। এই সূত্র ভ্যালিড হবে না। কেন ভ্যালিড হবে না? এই সূত্রটা ভ্যালিড কখন হবে? যখন q1 q2 চার্জ পার্টিকেল হবে, অর্থাৎ q1 q2 কে তুমি পার্টিকেলের মতো করে ট্রিট করছো।
যখন ওই চার্জটা কোনো একটা বিস্তৃত বস্তু জুড়ে ছড়িয়ে থাকবে, অর্থাৎ কোনো বড় বস্তুর ক্ষেত্রে যখন কোনো বস্তুকে তুমি চার্জ দিচ্ছ, তখন চার্জড অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ল ভ্যালিড করবে না। চার্জড বস্তু মানে বড় বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এই সূত্র ভ্যালিড করতে পারে কখন? যখন বস্তুগুলোকে অ্যাজ এ পার্টিকেল তুমি ট্রিট করছো। কিভাবে তুমি একটা বস্তুকে পার্টিকেল ট্রিট করতে পারছো? যখন তাদের মধ্যবর্তী ডিস্টেন্সটা অনেক বেশি হবে। ধরো তুমি একটা স্ফিয়ার নিয়েছো আর একটা কিউব নিয়েছো, তাদের মতো ডিস্টেন্সটা যদি 1 কিলোমিটার হয়, আর এর রেডিয়াস ধরো 2 সেন্টিমিটার, এর বাহুর দৈর্ঘ্য ধরো 2 সেন্টিমিটার, তাহলে 1 কিলোমিটারটা অনেক বেশি বড় 2 সেন্টিমিটারের রেডিয়াসের সাপেক্ষে বা 2 সেন্টিমিটার বাহু সাপেক্ষে। তাহলে তুমি যদি এরকম দুটো অবজেক্টকে যদি 1 কিলোমিটার ডিস্টেন্সে রেখে দাও, তাহলে ওই যে অবজেক্টগুলো সেটা কিন্তু পয়েন্ট অবজেক্ট হিসেবে তুমি ট্রিট করতে পারছো। তখন এই সূত্রটা ভ্যালিড হবে। তুমি তখন বলতে পারবে যে ফোর্সের মান কিন্তু 1/4πε0 Q1 Q2 r² হবে। আদারওয়াইজ কিন্তু এই ফর্মুলা ভ্যালিড হবে না। তার মানে মোরাল স্টোরি কি, যে তুমি কুলম্বস ল বিস্তৃত বস্তুর ক্ষেত্রে তখনই লাগাতে পারবে যখন বস্তুটাকে অ্যাজ এ পয়েন্ট মাস বলাটা ভুল, যখন তুমি পার্টিকেলের মতো করে ট্রিট করতে পারবে। আর পার্টিকেলের মতো করে কখন ট্রিট করতে পারবে? যখন বস্তুর ডাইমেনশন মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এইগুলো যখন খুবই ছোট বা নগণ্য হবে বস্তু দুটির মধ্যে সেপারেশনের তুলনায়। অর্থাৎ বস্তুর সেপারেশন যদি বস্তুর ডাইমেনশন অপেক্ষা খুব বেশি হয়, সেপারেশন ডাইমেনশন অপেক্ষা খুব বেশি হয়, মানে দূরত্বটা, বস্তু দুটির মধ্যে দূরত্ব যদি খুব বেশি বড় হয়, যদি বস্তুগুলোর ডাইমেনশনের সাপেক্ষে, তাহলে তুমি বস্তুকে অ্যাজ এ পয়েন্ট অবজেক্ট ট্রিট করতে পারছো বা পয়েন্ট মাস মানে পার্টিকেলের মতো করে তুমি ট্রিট করতে পারছো। সেখানে তোমার কুলম্বস ল কিন্তু হোল্ড করছে। আরেকটা ক্ষেত্র, ধরো দুটো বস্তুর মধ্যে দূরত্বটা বা দুটো অ্যাটমের মধ্যে দূরত্ব তাদের নিউক্লিয়ার সাইজের থেকেও যদি ছোট হয়ে যায়, মানে ধরো ধরো একটা সলিডে দুটো অ্যাটম রয়েছে, ওই দুটো অ্যাটম বা দুটো আয়ন রয়েছে, ঠিক আছে, কারণ অ্যাটম তো চার্জলেস হয়, অ্যাটমের তো চার্জ 0 হয়। চার্জ যদি 0 হয় তাহলে সেখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন তো কাজ করবে না। কুলম্বস ল তখনই ভ্যালিড হবে যখন পার্টিকেলটা চার্জড অবজেক্ট হবে বা চার্জ পার্টিকেল হবে। এখন দুটো আয়নের মধ্যে তুমি কত ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কত হচ্ছে বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ রিপালশন কত হচ্ছে সেটা তুমি ক্যালকুলেট করতে চাইছো। এখন তাদের মধ্যে দূরত্বটা যদি খুবই নগণ্য হয়, মানে অ্যাটমিক ওই একটা তোমার ধরো পরমাণুর ব্যাসার্ধের থেকেও যদি ছোট হয়, তাহলে সেইখানে কিন্তু কুলম্বস ল হোল্ড করবে না, ঠিক আছে। কেন হোল্ড করবে না সেটা নিউক্লিয়ার ফিজিক্সে তোমরা পড়বে। দেখো এই লিমিটেশনগুলো কিন্তু তোমাদের বইয়ে পরিষ্কার উল্লেখ করা আছে, সেটা কিন্তু আলোচনা করবে, সেটা কিন্তু পড়ে নেবে একবার। কারণ কুলম্বস ল সীমাবদ্ধতা অনেক সময় চলে আসে। তাহলে দুটো সীমাবদ্ধতা পড়লাম। একটা সীমাবদ্ধতা হচ্ছে যখন বস্তুগুলোকে অ্যাজ এ পার্টিকেল ট্রিট করতে পারছো। পার্টিকেল কখন ট্রিট করতে পারবে? যখন বস্তুর মধ্যে দূরত্ব তাদের ডাইমেনশন অপেক্ষা খুব ছোট হবে, পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে দুটো আয়নের মধ্যে যখন তুমি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন যখন ক্যালকুলেট করছো, তাদের মধ্যবর্তী দূরত্ব যেন তাদের অ্যাটমিক রেডিয়াস অপেক্ষা বেশি হয়, তার থেকেও যদি কম চলে আসে, তাহলে কিন্তু কুলম্বস ল সেখানে ভ্যালিড হবে না। কেন ভ্যালিড হবে না? কারণ সেইখানে নিউক্লিয়ার ফোর্স অন দ্য অ্যাকাউন্ট চলে আসে, নিউক্লিয়ার ফোর্স চলে আসে। আর নিউক্লিয়ার ফোর্স জিনিসটা কি সেটা নিউক্লিয়ার ফিজিক্সে আমরা আলোচনা করব। তোমাদের সিলেবাসে নিউক্লিয়ার ফিজিক্স রয়েছে, তো এখন নেই, পরবর্তীকালে আলোচনা করবো। এখন তোমাদেরকে আপাতত এটা মুখস্থ রাখতে হবে। আরেকটা পয়েন্ট কি, যখন পার্টিকেলগুলোর মধ্যে রিলেটিভ ভেলোসিটি থাকবে তখন কিন্তু কুলম্বস ল হোল্ড করবে না। কেন হোল্ড করবে না? কারণ পার্টিকেল যখন তোমার ভেলোসিটিতে থাকবে তখন তো সেটা কারেন্ট ক্যারি করবে, আর কারেন্ট ক্যারি করলে তো সেখানে ইলেকট্রোস্ট্যাটিক্সের কনসেপ্ট লাগছে না, সেখানে তো আবার কারেন্টের কনসেপ্ট লেগে যাবে। তো যাই হোক, মোশনে থাকা চলবে না। বোঝা গেছে? তাহলে পয়েন্ট নাম্বার 1 বুঝতে পেরেছো। পয়েন্ট নাম্বার 2 অ্যাটমিক রেডিয়াস অপেক্ষা বেশি হতে হবে। আর পয়েন্ট নাম্বার 3 হচ্ছে পার্টিকেলগুলোকে মোশনে থাকা চলবে না, কারণ মোশনে থাকলে তো ইলেকট্রোস্ট্যাটিক হলো না, চার্জ পার্টিকেল তো এখানে স্থির অবস্থায় নেই, তাহলে তুমি এটা ইলেকট্রোস্ট্যাটিকের আন্ডারে তুমি ফেলতে পারো না। যাই হোক, কুলম্বস ল এর লিমিটেশন তোমাদের আলোচনা করে দিলাম। কুলম্বস ল নিয়ে এতটাই। নেক্সট ভিডিওতে অন্য টপিক নিয়ে ডিসকাস করছি।